আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামের সাধারণ জ্ঞান বাংলাদেশ পর্বের আজকের লেকচারে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আজকের প্রথম লেকচারটি শুরু করছি বাংলাদেশ পর্বের, এবং খুব স্বাভাবিকভাবে প্রথম লেকচার থেকেই কিন্তু আমরা খুব ভারী কোনো পড়ালেখা করব না। আমরা প্রথম লেকচার থেকেই এই বাংলাদেশটা সম্পর্কে একটু জানবো, বাংলাদেশের আদ্যপ্রান্ত সম্পর্কে জানবো, যে কি অবস্থান আমাদের বাংলাদেশের বর্তমান, সেটি ভৌগোলিক দৃষ্টিকোণটি আমরা বোঝার চেষ্টা করব। আমরা বোঝার চেষ্টা করব যে আমাদের বর্তমান বাংলাদেশের জাতীয় বিষয়াবলীর অবস্থানটি আসলে কেমন। তো সব মিলিয়ে আমাদের এই সাধারণ জ্ঞান ভিত্তিক আলোচনা অনেক ক্ষেত্রেই চমকপ্রদ বটে, অনেকেরই এই ধরনের তথ্যগুলো জানতে ভালো লাগবে, এবং একই সাথে সিরিয়াস একটি মন মানসিকতা নিয়েও কিন্তু এই তথ্যগুলো বোঝার এবং জানার চেষ্টা করতে হবে, কেননা এগুলো কিন্তু আমরা পরীক্ষার জন্য পড়ে ফেলছি। সুতরাং এই পরীক্ষা কেন্দ্রিক পরীক্ষার ক্ষেত্রেও যদি এই তথ্যগুলো আমাদের উপকারে আসে, সেই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করব। এবং একই সাথে আমরা চেষ্টা করব আমাদের লেকচারের শেষের দিকে যে কোন কোন প্রশ্নগুলো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আগের বছরে চলে এসেছে, যেটি কিনা আমাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আজকের লেকচারের সাথে রিলেটেড প্রশ্নগুলো আমরা জানার কিংবা বোঝার চেষ্টা করব। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে ঘরে বসে বসে না থেকে পড়াশোনাগুলোকে একটু ভালোভাবে ঝালাই করে নেওয়ার জন্য এই ক্লাসগুলো খুবই মনোযোগের সাথে বোঝানোর চেষ্টা করবে আশা করি। এবং একই সাথে তোমাদেরকে আমি প্রথমেই আমার লেকচারটি শুরু করার পূর্বে আরেকটি বিষয় বলে রাখা ভালো, সেটি হচ্ছে যে আমরা সাধারণ জ্ঞান পড়ার ক্ষেত্রে অনেক ভয় পাই, এত সাল এত তথ্য এগুলো আসলে কিভাবে মনে রাখবো, অনেক ধরনের কনফিউশন অনেকের মতো চলে আসতে পারে। এত কনফিউশন রাখার কোনো দরকার নেই, খুব স্টোরির মতো করে, গল্পের মতো করে আমরা বোঝার চেষ্টা করব সাধারণ জ্ঞানের প্রত্যেকটি তথ্য। এবং মোর ইম্পর্টেন্টলি আমাদেরকে এটি বুঝে ফেলতে হবে যে এই সাধারণ জ্ঞানের যে তথ্যগুলো রয়েছে সেগুলো যদি আমরা মানচিত্র দেখে পর্যালোচনা করি, তাহলে কিন্তু এগুলো আমাদের জন্য মনে রাখা অনেক বেশি সহজ হবে। সুতরাং আমরা এটি অবশ্যই খেয়াল করব যে এই তথ্যগুলো আমরা চেষ্টা করব আমাদের বাংলাদেশের কোনো ম্যাপ, সেটি ওয়াল ম্যাপ হতে পারে কিংবা যে কোনো ধরনের ম্যাপ হতে পারে, অনলাইন ম্যাপও হতে পারে। সো আমরা মানচিত্রগুলো দেখে যদি আমরা এই পড়াশোনাগুলো করি, বিশেষ করে এই যে খুব ভৌগোলিক বিষয়গুলো রয়েছে বা হচ্ছে অন্য যে ধরনের আদ্যপ্রান্তগুলো রয়েছে, সেই বিষয়গুলো আমরা পর্যালোচনা করি, তাহলে সেটি আমাদের জন্য মনে রাখা খুবই সহজতর হবে। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, আমরা কালক্ষেপণ না করে আমরা সরাসরি দেখে নিব আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হিসেবে কোন বিষয়গুলো থাকছে, যেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের আলোচনার বিষয়গুলো হচ্ছে বাংলাদেশ পরিচিতি, যেটি আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের বাংলাদেশের অবস্থানটি কেমন, সেই বিষয়গুলো নিয়ে আমরা জানবো। আমরা দেখতে পাচ্ছি ভূ প্রকৃতি, জলবায়ু, এটি আমাদের আজকে আলোচনার মতো রয়েছে। একটু আউটলাইন দিয়ে দেওয়া ভালো, আমরা এটি জানার বোঝার চেষ্টা করব। সেটি হচ্ছে যে এই ভূ প্রকৃতির ক্ষেত্রে বাংলাদেশের বর্তমানে পাহাড় ভিত্তিক ভূমি বা অন্যান্য কোন কোন ভূমিগুলো রয়েছে, সেগুলোর প্রকারগুলো কেমন, কিংবা ওই ধরনের কোন কোন মৌলিক প্রশ্ন আমাদের পরীক্ষায় চলে আসতে পারে, সেই বিষয়গুলো আমরা জানবো। আমরা জলবায়ুর ক্ষেত্রে দেখবো যে বাংলাদেশের বর্তমানে যে জলবায়ু ভাবাপন্ন যে পরিস্থিতিগুলো রয়েছে, সেই পরিস্থিতিগুলোকে আমরা ইভ্যালুয়েট করার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি আয়তন সীমা, মূলত আমরা বাংলাদেশের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল কথাটি বলাই মনে হয় সব থেকে বেশি ভালো। সো ক্ষেত্রফলগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। আমরা এটি জানার চেষ্টা করব বাংলাদেশের সাথে কোন কোন দেশের সীমান্ত রয়েছে এবং সীমান্তগুলো কী রকমভাবে মেনটেন করা হচ্ছে, এই বিষয়গুলো আমরা ছিটমহল, যেটি কিনা বাংলাদেশ ভারত সীমান্তের ক্ষেত্রে অনেক আলোচিত একটি বিষয়, 162টি ছিটমহল কেন্দ্রিক, এবং এটি কিন্তু ডিসাইডেডও হয়ে গেছে অলরেডি। তারপরও এই বিষয়টি কিন্তু সাধারণ জ্ঞানের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটি নিয়ে আমরা আরও বিস্তারিতভাবে জানবো। এবং সবশেষ বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, অর্থাৎ আমাদের বর্তমান বাংলাদেশের যে জাতীয় প্রতীক থেকে শুরু করে আমাদের কোন কোন বিষয়গুলোকে আমরা জাতীয় বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করেছি, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। এই হচ্ছে আমাদের আজকের লেকচার আউটলাইন। সুতরাং আমরা কালক্ষেপণ না করে আমরা আমাদের আজকের আলোচনার বিস্তারিত পর্যায়ে চলে যাব। আমরা দেখে নিব আমাদের প্রথম যে স্লাইডে আমরা এই আলোচনাগুলো একটু করা শুরু করব। প্রথমেই রয়েছে বাংলাদেশ পরিচিতি সম্পর্কে। আমরা অনেকগুলো তথ্য কণিকা দেখতে পাচ্ছি, সেই তথ্য কণিকা কেন্দ্রিক আলোচনা আমরা করব। সো বাংলাদেশ পরিচিতি নিয়ে আমরা প্রথম যে তথ্যটি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ইংল্যান্ডের উপনিবেশ ছিল। আপনারা সবাই জানেন যে ব্রিটিশ উপনিবেশ থেকে কিন্তু বাংলাদেশ এসেছে। একটা সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন কিনা এই বাংলায় শাসন করে, তার পরবর্তীতে আমরা যখন কিনা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের অবস্থানটি অর্থাৎ এই উপমহাদেশ ছেড়ে যখন চলে যায়, আমরা দেখেছি কিভাবে ভারত পাকিস্তান বিভক্ত হয়েছে, এবং ওই পাকিস্তান অঞ্চলের মধ্যেই কিন্তু বাংলা অঞ্চলটি পড়ে যায়। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে তার পরবর্তীতে আমরা এটিও দেখেছি যে আসলে বাংলাদেশের
বাংলাদেশ নামকরণ করার যে অবস্থানটি সেটি কিন্তু সেই পাকিস্তান থেকেই আবার আমরা 1971 সালে স্বাধীনতা লাভ করি, যেটি আমার পরের অংশ বলা রয়েছে যে বাংলাদেশ ইংল্যান্ডের উপনিবেশ ছিল এবং পাকিস্তান হতে তারা স্বাধীনতা লাভ করে। অর্থাৎ আমরা কিন্তু সরাসরি ইংল্যান্ড থেকে নয়, বরঞ্চ পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করি। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি দেশেরই কিন্তু একটি সাংবিধানিক নাম থাকে। আপনি যদি আফ্রিকান কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি বা নর্থ আমেরিকান কান্ট্রিগুলোকে লক্ষ্য করেন বা পৃথিবীর প্রত্যেকটি দেশের একটি সাংবিধানিক নাম থাকে, সেই সাপেক্ষে বাংলাদেশের যে সাংবিধানিক নাম সেই সাংবিধানিক নামটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এবং আমরা এর ইংরেজি নামটি, যেটি কিনা আমাদের আন্তর্জাতিক পর্যায়ে উচ্চারিত হয়, সেই ইংরেজি নামটি এখানে দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এটি হচ্ছে বাংলাদেশের ইংরেজি নাম। আমরা দেখতে পাচ্ছি এবং আমরা খুব স্বাভাবিকভাবে জানি যে বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। এটি খুবই পরিচিত এবং নর্মাল একটি তথ্য। এবং মোর ইম্পর্টেন্টলি আমরা এটিও দেখতে পাচ্ছি যে বাণিজ্যিক রাজধানী বলা হয় কাকে, এটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং অনেক সময় এটি পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয় চট্টগ্রামকে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের স্বাধীনতা দিবস যেটিকে গণ্য করা হয় সেটি হচ্ছে 26শে মার্চ, এটিকে বলা হয় বাংলাদেশের স্বাধীনতা দিবস। আমরা এটিও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম, যেহেতু আমাদের সবথেকে বেশি মানুষ হচ্ছে ইসলাম ধর্মের অনুসারী, সেই সাপেক্ষে ইসলাম হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রভাষা। আমি যদি একটু ব্যাখ্যা সহকারে বলি, আমি যদি ধর্ম নিয়ে বলি যে আসলে 90.4% মানুষ ইসলাম ধর্মাবলম্বী রয়েছে বর্তমানে, এবং 8.5% মানুষ রয়েছে হিন্দু ধর্মাবলম্বী, 0.6% মানুষ রয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বী, 0.4% মানুষ রয়েছে খ্রিস্টিয়ান, এবং 0.1% মানুষ তারা কিন্তু আদিবাসী বা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী বলে যাদেরকে অভিহিত করা হয় তারা। সো এই যে আমি আপনাদেরকে সমীক্ষাটি বললাম বা তথ্যটি বললাম, কনফিউজ থাকার কোনো দরকার নেই। আমি আপনাদেরকে তথ্য সূত্রটিও বলে দিই, এটি বাংলাপিডিয়া এবং উইকিপিডিয়া থেকেই কিন্তু এই তথ্যগুলো চলে আসা, এবং এটি 2011 সালের যে আদমশুমারি রিপোর্ট সেই অনুযায়ী আপডেট করা। আমরা আগামী বছর অর্থাৎ 2021 সালে কিন্তু আরেকটি আদমশুমারি আমরা দেখতে পাবো। সো অষ্টম তথ্য প্রবাহে আপনারা দেখতে পাচ্ছেন নাগরিকত্ব, বাংলাদেশ দেশের নাগরিকত্ব বা যারা নাগরিক তাদেরকে বলা হয় বাংলাদেশি। এই সাপেক্ষেই নাগরিকত্ব যে কথাটি সেটি কিন্তু বিশ্লেষণ করা হয়। বাংলাদেশ পরিচিতির কিছু প্রাথমিক তথ্য কিন্তু আমরা অলরেডি জেনে ফেললাম। আমরা আমাদের পরবর্তী আলোচনায় দেখতে পাবো বাংলাদেশ পরিচিতির আরও কিছু তথ্য। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে বর্তমান অবস্থানে জলবায়ুর ক্ষেত্রেই এই তথ্যটি রিলেটেড, সেটি হচ্ছে গড় বৃষ্টিপাত। গড় বৃষ্টিপাত হচ্ছে বর্তমান বাংলাদেশে 203 সেন্টিমিটার। এটি কিন্তু কোনো একটি ভর্তি পরীক্ষা, আমার এখন পার্টিকুলারলি মনে নেই, কোনো একটি ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় এটি চলে এসেছে যে বাংলাদেশের গড় বৃষ্টিপাত হচ্ছে 203 সেন্টিমিটার। বাংলাদেশের সময় পরিমাপকের ক্ষেত্রে যে বিষয়টি আমাদের খুবই গুরুত্বপূর্ণভাবে জানা দরকার সেটা হচ্ছে স্থানীয় সময়ের পরিমাপটি। স্থানীয় সময় হচ্ছে গ্রিনিচ মান সময় থেকে প্লাস 6 ঘন্টা, অর্থাৎ 6 ঘন্টা যুক্ত করে তার পরবর্তীতে যে আন্তর্জাতিক সময় যেটাকে বলা হয় জিএমটি বা গ্রিনিচ টাইম। সো এই বিষয়টিকে বিশ্লেষণ করা হয়। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীত হচ্ছে আমার সোনার বাংলা, যেটি কিনা রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এর রচয়িতা, তিনি এটি রচনা করেন এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। একটু বলে নেওয়া ভালো, আপনারা যখন একটু আগে জাতীয় দিবস বা স্বাধীনতা দিবস সেটি শুনেছেন বা স্বাধীনতার কনসেপ্টে জেনেছেন, যে আমি একটু আগে বললাম যে ইংল্যান্ডের উপনিবেশ থেকে বা পাকিস্তানের থেকে স্বাধীনতা, তো এই ক্ষেত্রে আমাদের আরও কিছু তথ্য যদি আমরা একটু বোঝার চেষ্টা করি যে কিভাবে করে আমরা এই ভূখণ্ডে চলে এসেছি, তাহলে একটু ক্লিয়ার করি। আপনারা এখানে স্লাইডের তথ্যগুলো না থাকলেও টুকে নেবেন। সেটি হচ্ছে একেবারে শুরু থেকে ব্রিটিশরা যখন কিনা এই বাংলা শাসন করা শুরু করে, বঙ্গভঙ্গ থেকেই কিন্তু এই স্বাধীনতার একটি শুরু হয়। আমি একেবারে স্বাধীনতা বলবো না, বলবো যে এটা শুরুর জায়গা থেকে। এবং যখন কিনা ব্রিটিশ ভারতের পতনটি ঘটে, আমরা দেখেছি যে 14 এবং 15ই আগস্ট 1947 সালে এই ব্রিটিশ ভারত তথা যুক্তরাজ্য বা ব্রিটেন যেটি বলি না কেন, তাদের পতনটি ঘটে। এবং এই যে পূর্ব পাকিস্তানে পরিগণিত হওয়া বা পূর্ব পাকিস্তান থেকে যে স্বাধীনতার পূর্ব পাকিস্তান হিসেবে যে আত্মপ্রকাশ করা, সেটি কিন্তু চলে আসে 1955 সালের 14ই অক্টোবরে। আমরা এই জাতীয় বা এই যে আত্মপরিচয় জায়গাটি বা পূর্ব পাকিস্তান অঞ্চলটি সেটি ঘোষণা করা হয়। পাকিস্তান থেকে যে স্বাধীনতার ঘোষণা সেটি কিন্তু আসে 1971 সালের 26শে মার্চ, যেটি আমি একটু আগে স্বাধীনতা দিবস হিসেবে আখ্যা করলাম। বিজয় দিবস যেটি, অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের জয়লাভ করা এবং বাংলাদেশকে স্বাধীন করা, সেটি কিন্তু 16ই ডিসেম্বর 1971 সালে। বাংলাদেশের সংবিধান নিয়ে যে আলোচনা বা সংবিধান কেন্দ্রিক, সেটি কিন্তু হয়েছে 1972 সালের 4 নভেম্বর। এবং সর্বশেষ যে ভূখণ্ড বিনিময়, যেটিকে আমরা ছিটমহল বিনিময় বলি, সেটি কিন্তু সংঘটিত হয়েছে 31শে জুলাই 2015 সালে।
আরও স্পেসিফিক করে বললে 31শে জুলাই মধ্যরাত থেকেই কিন্তু এই ছিটমহল বিনিময়টি কার্যকর হয়। সো আমি এক নাগারে কয়েকটি সাল বললাম, যে সালগুলো বাংলাদেশের পরিচিতি কেন্দ্রিক যে সাধারণ জ্ঞান, সেই সাধারণ জ্ঞানের ক্ষেত্রে একেবারে বেসিক অবস্থান তৈরি করে। সো বেসিক জিনিসগুলো আমাদের জানা দরকার। আমরা আমাদের পরবর্তী তথ্যগুলো নিয়ে একটু পর্যালোচনা করব। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বর্তমান আয়তন কত। বাংলাদেশের বর্তমান আয়তন এখানে দেখা যাচ্ছে 1,47,610 বর্গ কিলোমিটার। তবে আমরা যদি আপডেটেড ইনফরমেশনটি বোঝার চেষ্টা করি, আমরা দেখতে পাবো যে উইকিপিডিয়ার যে রিপোর্টটি রয়েছে, সেই উইকিপিডিয়ার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের আয়তন হচ্ছে 1,48,460 বর্গ কিলোমিটার, বা এটিকে বলা হয় 57,320 বর্গ মাইল। সো আমরা দুটি ইনফরমেশনে জেনে রাখতাম, তবে আপডেটেডটি জানাটাই বেটার। আমি আবারও বলছি 1,48,460 বর্গ কিলোমিটার। সো এই ছিল মূলত বাংলাদেশের আয়তন বা ক্ষেত্রফলের কেন্দ্রিক আলোচনা। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দুটি সীমান্তবর্তী দেশ রয়েছে, একটি হচ্ছে ভারত এবং অপরটি হচ্ছে মায়ানমার। এবং খুব স্বাভাবিকভাবে এটি আমরা সবাই জানি যে বাংলাদেশ এবং সাথে সব থেকে বেশি যেই দেশটি কানেক্টেড সেটি হচ্ছে অবশ্যই ভারত। আমাদের 3 দিকে প্রায় ভারত অবস্থিত। এবং আমরা দেখতে পাচ্ছি যে মোট সীমানার যে পরিমাণ, সেই মোট সীমানার পরিমাণটি হচ্ছে 5,138 কিলোমিটার। আমি আবারও বলছি 5,138 কিলোমিটার। সো একদম বেসিক ইনফরমেশনের জায়গা থেকে যদি আমরা ঋতু পর্যালোচনা করি, বাংলাদেশের মোট ঋতু হচ্ছে 6টি। আমরা সবাই জানি যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এগুলি কিন্তু বাংলাদেশের 6টি প্রাথমিক ঋতু, যে বিষয়গুলো আমরা জেনে ফেললাম। এবং মোর ইম্পর্টেন্টলি বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কিন্তু 4টি। এটি একটি বেসিক তথ্য। আমরা অনেকেই তালিবাবাদ ভূ উপগ্রহ কেন্দ্র কিংবা মহাখালী ভূ উপগ্রহ কেন্দ্রের নাম শুনেছি, বেতবনিয়ার নাম আমরা শুনেছি। সব মিলিয়ে বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা হচ্ছে সর্বমোট 4টি। এটি জানা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের পরবর্তী আলোচনার দিকে মনোনিবেশ করব। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের জাতীয় প্রতীকের একটি ছবি খুবই গুরুত্বপূর্ণ, এবং এই জাতীয় প্রতীকের ছবিটা আমরা একটু যেটিকে বলে আমরা ইন্ডিকেট করে তারপর দেখব। আমরা দেখতে পাচ্ছি যে এই বাংলাদেশের জাতীয় প্রতীকটি, এই রূপকার হচ্ছেন কামরুল হাসান। এই যে জাতীয় প্রতীকটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং কামরুল হাসান ছিলেন এর রূপকার। এবং একটু বর্ণনা করে নেওয়াটা বেটার আপনাদের সবার জন্য। সেটি হচ্ছে এই জাতীয় প্রতীকটি এমন যে জাতীয় প্রতীকের উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান শাপলা ফুল, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছেন দুই পাশে এই যে ধানের শীষ রয়েছে, এই পাশে এবং এই পাশে, এই দুই পাশে ধানের শীষ বেষ্টিত। এখানে মাঝখানে একটি শাপলা ফুল আমরা দেখতে পাচ্ছি, যেটি কিনা একটি পানিতে ভাসমান। এবং এর মাথায় এই যে অংশটি, এটি হচ্ছে পাট গাছের পরস্পর সংযুক্ত 3টি পাতা। এই যে 1টি, 2টি, 3টি পাতা আপনারা দেখতে পাচ্ছেন। এবং উভয় পাশে 2টো করে তারকা, ধানের শীষ যেখানে শেষ হয়েছে এবং এই যে পাতাটা শুরু হচ্ছে তার মাঝখানে এখানে 2টি তারকা দেখা যাচ্ছে, এবং এখানে 2টি তারকা। অর্থাৎ আমাদের সাথে বর্ণনা সম্পূর্ণ মিলটি আমরা দেখতে পেলাম। আমি আরও বলছি আপনাদের সুবিধার্থে যে জাতীয় প্রতীকের উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান শাপলা ফুল, এবং তার মাথায় পাট গাছের পরস্পর সংযুক্ত 3টি পাতা, এবং উভয় পাশে 2টো করে তারকা। কেন এই বর্ণনাটি গুরুত্বপূর্ণ? অনেক সময় যেটি হয়, আমাদের ভর্তি পরীক্ষায় লিখিত একটি প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। সো লিখিত প্রশ্ন বলতে আমি যেটি মিন করছি সেটি হচ্ছে, অনেক সময় আমরা এটি দেখি যে বাংলাদেশের জাতীয় প্রতীক কি, বা বাংলাদেশের জাতীয় প্রতীক কেমন, বা বাংলাদেশের জাতীয় প্রতীকের বর্ণনা প্রদান করো। এটি এসকিউ বা শর্ট কোশ্চেন আকারে চলে আসতে পারে। যখন শর্ট কোশ্চেন আকারে চলে আসবে তখন কিন্তু আপনার প্রিপারেশন যদি এমসিকিউ টাইপের হয় তবে কিন্তু আপনি সেই অ্যান্সারটি দিতে পারবেন না। সুতরাং আপনাকে যেটি করতে হবে, একটি মিনিমাম এক্সপ্লেনেশন বা মিনিমাম বর্ণনা আপনাকে জেনে ফেলতে হবে। এবং এই জাতীয় প্রতীকের যে বর্ণনাটি আমরা জানলাম, সেই বর্ণনাটির মাধ্যমে আপনি এই শর্ট কোশ্চেন এর উত্তর কিন্তু আপনি করতে পারবেন। সো যেটি আমরা দেখলাম বাংলাদেশের জাতীয় প্রতীকের বর্ণনার কেন্দ্রে। আমাদের এর পরের আলোচনাটি হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং এর একটি মনোগ্রাম দেখতে পাচ্ছেন, যে মনোগ্রামটি কিন্তু বলা হয় রাষ্ট্রীয় সিল আকারে খ্যাত। এই সিলটি কিন্তু একটি সরকারি সিল হিসেবে প্রত্যেকটি জায়গায় সন্নিবেশিত হয়। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের এই রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার যিনি হচ্ছেন, তিনি হচ্ছেন A.N. সাহা। এবং একটু যদি আমরা বর্ণনাটি লক্ষ্য করি আমাদের এসকিউর সুবিধার্থে, সেটি হচ্ছে লাল রঙের বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র, যেটি আমরা এখানে লক্ষ্য করতে পারছি এখানে। এবং
বৃত্তের উপরের দিকে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এই যে লেখাটি, এবং নিচে এবং উভয় পাশে দুটো করে তারকা, এই যে এখানে তারকা এখানে তারকা। সো বেসিক্যালি এটি হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম, যে মনোগ্রামটি বাংলাদেশ ভিত্তিক যত অফিসিয়াল কর্মকাণ্ড রয়েছে সেই অফিসিয়াল কর্মকাণ্ডে এই মনোগ্রামটি ব্যবহার করা হয়, এবং এই মনোগ্রামের দ্বারাই কিন্তু আমরা যে কোনো ধরনের সরকারি অ্যাপ্রুভমেন্ট, যে কোনো ধরনের সরকারি ছাড়পত্র এই বিষয়গুলোকে লক্ষ্য করে থাকি, এবং অবশ্যই সরকারি অফিসগুলোতে এই মনোগ্রামটি একেবারে বাধ্যতামূলক পর্যায়ে রয়েছে। সো এই ছিল মূলত বাংলাদেশের বেসিক তথ্যের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম। এবং অবশ্যই তথ্যটি খুবই মনোযোগ সহকারে মনে রাখবেন যে এই ডিজাইনারটার নাম হচ্ছে A.N. সাহা, উনি এই বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামটি ডিজাইন করেন। আমরা আমাদের পরবর্তী তথ্যের দিকে মনোনিবেশ করব। আমরা ভূ প্রকৃতি নিয়ে এখন আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের ভূ প্রকৃতি, এবং এই ভূ প্রকৃতি নিয়ে আমাদের এখন যে বর্ণনা সেই বর্ণনাটি আমরা করব। আপনারা প্রথমে অনেকগুলো শ্রেণী বিভাগ দেখতে পাচ্ছেন বাংলাদেশের ভূ প্রকৃতি কেন্দ্রিক, এবং সেই শ্রেণী বিভাগটি নিয়ে আমরা প্রথমত আলোচনা করব। এই যে বাংলাদেশের এটিকে বলা হয় ভূ প্রকৃতি, এটি কিন্তু 3টি ভাগে বিভক্ত, এবং এই 3টি ভাগে বিভক্ত বলি এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি যে এখানে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ রয়েছে একটি প্রথম ভাগ, দ্বিতীয়টি হচ্ছে প্লাইস্টোসিন যুগের সোপান সমূহ, এবং তৃতীয়ত সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। আমি একটু ব্যাখ্যা করি, যারা কিনা বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় এই সাবজেক্টটি অনেক আগে পড়ে এসেছেন, এই সাবজেক্টের সাথে এই ইনফরমেশনগুলো একেবারেই কমন, এবং কমন থাকাটাই স্বাভাবিক, যেহেতু এটি বাংলাদেশের খুবই বেসিক তথ্যের সাথে কানেক্টেড। এবং প্রথমে যেটি বলতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের এই 3 ভাগের প্রথম ভাগটি টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, এই ভূ প্রকৃতিটি বা নেচারটি আসলে কেমন। সো যেসব অঞ্চলকেই টারশিয়ারি যুগের পাহাড়সমূহ এর মধ্যে অন্তর্গত করা যায় সেগুলো হচ্ছে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চল, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আরও রয়েছে ময়মনসিংহ ও নেত্রকোনার উত্তরাংশ, আমরা দেখতে পাচ্ছি সিলেটের উত্তর পূর্বাংশ, এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার দক্ষিণাংশ। এটি হচ্ছে মূলত টারশিয়ারি যুগের যে পাহাড়সমূহ তার মধ্যে অন্তর্গত। আমরা এর পরবর্তীতে দেখতে পাচ্ছি প্লাইস্টোসিন যুগের সোপানসমূহ, এর মধ্যে কোন কোন অঞ্চল অন্তর্গত সেটি আমরা সিরিয়ালি জেনে নিব। আমরা দেখতে পাচ্ছি এখানে যে মধুপুর ও ভাওয়ালের গড় এটি রয়েছে প্লাইস্টোসিন যুগের সোপানসমূহের মধ্যে। এরপর রয়েছে কুমিল্লার লালমাই পাহাড়, এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি এছাড়া বরেন্দ্রভূমি অঞ্চল নিয়ে সোপান অঞ্চল গঠিত। সো বরেন্দ্রভূমি অঞ্চলের যে নেচারটি সেটিও বুঝে ফেলা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেই অঞ্চলটি প্লাইস্টোসিন যুগের সোপান সমূহের সাথে কানেক্টেড। এটি ছিল মূলত প্লাইস্টোসিন যুগের সোপান সমূহের বর্ণনা। আমরা এরপর দেখতে পাচ্ছি সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য বা আরেকটি গুরুত্বপূর্ণ অবস্থান। যেসব অঞ্চলকে এই সাম্প্রতিক কালের প্লাবন সমভূমির অন্তর্গত হিসেবে বোঝানো যেতে পারে সেগুলো আমরা লক্ষ্য করি। যেমন আমরা দেখতে পাচ্ছি পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্র সহ অসংখ্য উপনদী ও শাখা নদী বাহিত এলাকা নিয়ে সমভূমি অঞ্চল গঠিত। আপনারা আবার লক্ষ্য করতে পারেন যে সাম্প্রতিককালের প্লাবন সমভূমির মধ্যে কিন্তু পদ্মা রয়েছে, মেঘনা রয়েছে, যমুনা, ব্রহ্মপুত্র, অর্থাৎ প্রত্যেকটি নদীর কেন্দ্রীয় যে এলাকা বা নদী ভিত্তিক যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো নিয়েই মূলত এই সমভূমি অঞ্চল গঠিত। সো এই ছিল মূলত বাংলাদেশের ভূ প্রকৃতির বর্ণনা। আমরা কিন্তু 3 ধরনের ভূ প্রকৃতি লক্ষ্য করতে পারলাম, এবং তার সাথে সংশ্লিষ্ট যে উদাহরণগুলো রয়েছে, যে বিভিন্ন যেটাকে বলা হয় অঞ্চল ভিত্তিক বা এলাকা ভিত্তিক, সেই বিষয়গুলো আমরা খেয়াল করলাম। আমরা এর পরবর্তীতে আলোচনার দিকে যাই, বাংলাদেশের দিক ভিত্তিক অবস্থান। এই দিক ভিত্তিক অবস্থানটি বোঝার জন্য আপনাদের অবশ্যই মানচিত্র সামনে নিয়ে বসাটা বাধ্যতামূলক। দেখেন আমিও কিন্তু স্লাইডের মধ্যে একটি মানচিত্র সন্নিবেশিত করে রেখেছি যাতে আপনাদের জন্য এই বিষয়টি বুঝতে সুবিধা হয়। সো অবশ্যই বাংলাদেশের দিক ভিত্তিক অবস্থান বা এই ধরনের আলোচনা করার সময় মানচিত্রটি কাছে নিয়ে রাখবেন। আমরা এক নাগারে অনেকগুলো তথ্য দেখতে পাচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছি সর্ব উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়, এখানে এই হচ্ছে উত্তর। এই জায়গাটাই মূলত আপনারা আশা করি আমার লেজার পয়েন্টের দিক নির্দেশটি বুঝতে পারছেন। সো এইখানেই মূলত পঞ্চগড়ের অবস্থান। সো এটি পঞ্চগড় এখানে উল্লেখ করা যাচ্ছে না, তবে এই জায়গাটাতে আসলে সর্ব উত্তরের জেলা বা পঞ্চগড়ের অবস্থান। আমরা দেখতে পাচ্ছি সর্ব উত্তরের থানা হচ্ছে তেঁতুলিয়া, এই পঞ্চগড়ের অন্তর্গতই, যেটি আমি একটু আগে আপনাদেরকে নির্দেশ করে দেখালাম, তার অন্তর্গতই মূলত তেঁতুলিয়া। সর্ব উত্তরের জায়গা হচ্ছে জায়গির জোত, এটিও কিন্তু পঞ্চগড়ের অন্তর্গত একটি জায়গা, জায়গির জোত, এবং এটি যে উত্তরের জায়গা হিসেবেই খ্যাত। আমরা দেখতে পাচ্ছি সর্ব দক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার, এটি সবাই জানেন কম বেশি আসলে এই বেসিক তথ্যগুলো। এই যে আমি লেজার পয়েন্টটিকে ইন্ডিকেট করেছি এই জায়গাটায় মূলত কক্সবাজারের অবস্থান, এটি
সর্বদক্ষিণের থানা হচ্ছে টেকনাফ, যেটি কিনা কক্সবাজারের থেকে আরো অদূরে অবস্থিত। সর্বদক্ষিণের থানাটি টেকনাফ এবং সর্বদক্ষিণের জায়গার নামটি হচ্ছে ছেড়াদ্বীপ। যারা অনেকেই ভ্রমণ করতে খুবই আগ্রহ প্রকাশ করেন বা ভ্রমণ করা যাদের অনেক বেশি পছন্দ, তারা কিন্তু এই জায়গাগুলোতে অনেকেই গিয়ে থাকবেন। অনেকেই কক্সবাজার গিয়েছেন বা টেকনাফ থেকে সেন্ট মার্টিনগামী জাহাজে উঠেছেন, কিংবা সেখান থেকে ছেড়াদ্বীপ ভ্রমণ অনেকে গিয়েছেন। কেউ যদি গিয়ে থাকেন তাহলে তো অবশ্যই বুঝতে পেরেছেন, আর না গিয়ে থাকলেও এটি জেনে নিলেন। ভর্তি পরীক্ষার জন্য যতটুকু জানা দরকার সেটি হচ্ছে সর্বদক্ষিণের জায়গা ছেড়াদ্বীপ। আমরা দেখতে পাচ্ছি সর্বপূর্বের জেলা, এটি হচ্ছে বান্দরবান। সর্বপূর্বের জেলা মানে হচ্ছে এই জায়গাটিতে, অর্থাৎ এই কর্নারে সর্বপূর্বের জেলাটি অবস্থিত। সর্বপূর্বের থানা হচ্ছে সেই বান্দরবানের অন্তর্গত থানচি, এটি হচ্ছে সর্বপূর্বের থানা। এবং সর্বপূর্বের জায়গাটি হচ্ছে আখাইনটং, এটিও সেই বান্দরবানের অন্তর্গত, এটি হচ্ছে সর্বপূর্বের জায়গা। এরপর দেখতে পাচ্ছি আমরা সর্বপশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ, অর্থাৎ এই জায়গাটাই মূলত অবস্থিত। আপনারা আশা করি লেজার পয়েন্টের দিক নির্দিষ্ট বুঝতে পারছেন। সো সর্বপশ্চিমের জেলাটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। সর্বপশ্চিমের থানা হচ্ছে এই চাঁপাইনবাবগঞ্জের অন্তর্গত শিবগঞ্জ, এটি সর্বপশ্চিমের থানা হিসেবে খ্যাত। সর্বপশ্চিমের জায়গা হচ্ছে মনাকশা, এটি হচ্ছে সর্বপশ্চিমের জায়গা। সো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেটি এখন করলাম সেটা হচ্ছে আমরা একই সময়ের মধ্যে চারটি দিকের প্রত্যেকটি দিকের তিনটি করে বিশ্লেষণ জানলাম। প্রথমে বলি আমরা কোন চারটি দিক জানলাম। স্বাভাবিকভাবেই একটি আমাদের বাংলাদেশ যে ভৌগোলিক অবস্থানটা বা এই যে মানচিত্র, তার ভৌগোলিক দৃষ্টিকোণগুলো কেমন, আমরা উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক, চারটি দিক সম্পর্কে জানলাম। এবং প্রত্যেকটি দিকের তিনটি করে বিষয় আমরা জানলাম, যে একটি পার্টিকুলার দিকের জেলা কোনটা, থানা কোনটা এবং জায়গা কোনটা। অর্থাৎ এখান থেকে কিন্তু একটি প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। বেসিক প্রশ্ন যদি করা হয় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একেবারেই বেশি। সো একটু মনোযোগ দিয়ে ম্যাপ দেখে বুঝে পড়ার চেষ্টা করবেন, যেটি কিনা আমরা দেখে নিলাম বাংলাদেশের দিকভিত্তিক অবস্থানের আদ্যপ্রান্ত। আমরা এর পরবর্তী আলোচনায় মনোনিবেশ করব। আমরা দেখতে পাচ্ছি আয়তন ও জনসংখ্যার সমীক্ষা সমূহ, এটি নিয়ে আমরা মূলত এখন একটা আলোচনা করব। সো বেসিক্যালি আমরা প্রথমেই এখানেও আমরা দেখতে পাচ্ছি যে আয়তন এবং জনসংখ্যার প্রত্যেকটি কনসেপ্টের তিনটি করে বিষয় আমরা জানবো, যে আয়তনে বৃহত্তম কোন তিনটি বিষয়, আয়তনে ক্ষুদ্রতম কোন তিনটি বিষয়, বা জনসংখ্যায় কোন তিনটি বিষয় বৃহত্তম, কিংবা জনসংখ্যায় কোন তিনটি বিষয় ক্ষুদ্রতম। সো বেসিক্যালি প্রথমে আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে আয়তনে বৃহত্তমর ক্ষেত্রে বৃহত্তম বিভাগ কোনটি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন এবং অনেকেই এটা জানেন, বৃহত্তম বিভাগ হচ্ছে চট্টগ্রাম। আয়তনের ক্ষেত্রে অবশ্যই এটি মাথায় রাখতে হবে যে আয়তনের ক্ষেত্রে বৃহত্তম বিভাগ হচ্ছে চট্টগ্রাম। আমরা দেখতে পাচ্ছি আয়তনে বৃহত্তম জেলা হচ্ছে রাঙামাটি, এটিও খুবই গুরুত্বপূর্ণ। এবং এর পরবর্তীতে আমরা এটিও দেখতে পাচ্ছি আয়তনে বৃহত্তম থানা হচ্ছে সাতক্ষীরার শ্যামনগর, যেটি কিনা আয়তনে বৃহত্তম থানা হিসেবে খ্যাত। এরপর আমরা দেখতে পাচ্ছি আয়তনে ক্ষুদ্রতম বিষয়ের মধ্যে আয়তনে ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে ময়মনসিংহ, এটি খুবই গুরুত্বপূর্ণ এবং রিসেন্টলি কিন্তু এই বিভাগটি সম্পর্কে আমরা জেনেছি। আমরা এরপর দেখতে পাচ্ছি আয়তনে ক্ষুদ্রতম জেলা হচ্ছে নারায়ণগঞ্জ, এটি হচ্ছে আয়তনে ক্ষুদ্রতম জেলা। এবং আয়তনে ক্ষুদ্রতম থানা হিসেবে যেটি রয়েছে সেটি হচ্ছে ঢাকার অন্তর্গত ওয়ারী থানা। এই ওয়ারী থানাটি হচ্ছে আয়তনে ক্ষুদ্রতম থানা। এরপর আমরা যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে জনসংখ্যায় বৃহত্তম। সো জনসংখ্যায় বৃহত্তম এর তিনটি পার্সপেক্টিভ আমরা আলোচনা করব। তার মধ্যে প্রথমে যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে জনসংখ্যায় বৃহত্তম বিভাগ হচ্ছে ঢাকা। এটি খুব ক্লিয়ার ভাবে আমরা সবাই মোটামুটি জানি বা বুঝতে পেরেছি। আমরা এরপর যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে জনসংখ্যায় বৃহত্তম জেলা, এটিও কিন্তু ঢাকা। এবং জনসংখ্যায় বৃহত্তম থানা এটি হচ্ছে গাজীপুর সদর। ওটা অনেকেই হয়তো আমরা কনফিউজ থাকি, বাট গাজীপুর সদর এটি কিন্তু জনসংখ্যায় এটিকে বলা হয় বৃহত্তম থানা হিসেবে এটি খ্যাত। আমরা এরপর দেখতে পাচ্ছি জনসংখ্যায় ক্ষুদ্রতম কনসেপ্টগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে বরিশাল, এটি জনসংখ্যার দৃষ্টিকোণ থেকে ক্ষুদ্রতম। আমরা দেখতে পাচ্ছি জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলা হচ্ছে বান্দরবান, এটিও খুবই গুরুত্বপূর্ণ। এবং জনসংখ্যায় ক্ষুদ্রতম থানা হচ্ছে ঢাকার অন্তর্গত বিমানবন্দর থানা। সো আপনারা কিন্তু অনেকে ঢাকার অন্তর্গত থানা নিয়ে একটু কনফিউজ হয়ে যান, আমি একটু ক্লিয়ার করি। আয়তনে ক্ষুদ্রতম থানা হচ্ছে ঢাকার ওয়ারী এবং জনসংখ্যায় ক্ষুদ্রতম থানা হচ্ছে ঢাকার বিমানবন্দর বা এয়ারপোর্ট যে থানাটি আমরা বলি বা এরিয়াটি, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম থানা জনসংখ্যার ক্ষেত্রে। সো এটি খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় যেটি আমরা সবাই লক্ষ্য করতে পারলাম।
এর পরবর্তীতে আমরা আমাদের পরবর্তী আলোচনা থেকে মনোনিবেশ করব। আমরা দেখতে পাচ্ছি যে এক নজরে বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু চিত্রের যে অবস্থান সেটি নিয়ে আমরা একটু আলোচনা করব, যে বাংলাদেশের আবহাওয়া বা জলবায়ু চিত্রের অবস্থানটি কেমন। প্রথমে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি। উষ্ণতম স্থান হচ্ছে নাটোরের লালপুর, যেটি বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম স্থান বা গরম যেখানে সবচেয়ে বেশি অনুভূত হয়। আমরা দেখতে পাচ্ছি যে উষ্ণতম জেলা এটি হচ্ছে বাংলাদেশের রাজশাহী। আমরা দেখতে পাচ্ছি উষ্ণতম মাস যেটি পুরো বছরের মধ্যে বাংলাদেশের ক্ষেত্রে যেটা অনুভূত হয় সাধারণত উষ্ণতম মাস হচ্ছে এপ্রিল, এটি সব থেকে বেশি অনুভূত হয় সাধারণত। আমরা দেখতে পাচ্ছি শীতলতম জেলা এটি হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে সিলেট। আমরা একই সাথে দেখতে পাচ্ছি শীতলতম মাস এটি হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে জানুয়ারি, এটি সাধারণত শীতলতম মাস হিসেবে পরিগণিত হয়। আমরা দেখতে পাচ্ছি বার্ষিক গড় তাপমাত্রা, বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা হচ্ছে 26.70 সেন্টিমিটার। আবারও বলছি 26.70 সেন্টিমিটার। আরেকটি তথ্য আমরা এখানে দেখতে পাচ্ছি বার্ষিক গড় বৃষ্টিপাত। কিছুক্ষণ পূর্বেই কিন্তু আমরা এই তথ্যটি সম্পর্কে জেনেছি। সো আমি আরেকটু ব্যাখ্যা করি, এখানে ব্যাখ্যা করি বলতে আরেকবার উচ্চারণ করি, সেটি হচ্ছে যে বার্ষিক গড় বৃষ্টিপাত বাংলাদেশের 203 সেন্টিমিটার, যেটি আমরা এখানে লক্ষ্য করতে পারলাম। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ বৃষ্টিপাত বাংলাদেশের কোথায় হয়। সো বেসিক্যালি বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় শ্রীমঙ্গলের লালখান জায়গাটিতে। এখানে বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাতটি সংঘটিত হয়। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয়, সেটি হয় নাটোরের লালপুরে। এখানে বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত হয়। আমরা যদি সর্বোচ্চ গড় বৃষ্টিপাতের পরিমাপটি নিয়ে আলোচনা করি, সো পরিমাপের প্রেক্ষাপট থেকে আমরা এখানে দেখতে পাবো যে 388 সেন্টিমিটার সর্বোচ্চ গড় বৃষ্টিপাতের যে উদাহরণ সেই বিষয়টি। এবং আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন গড় বৃষ্টিপাতের উদাহরণের পার্সপেক্টিভ থেকে সর্বনিম্ন গড় বৃষ্টিপাত হচ্ছে 154 সেন্টিমিটার, যেটি কিনা হচ্ছে সর্বনিম্ন গড় বৃষ্টিপাতের আলোচনা করা হয়েছে। সর্বোচ্চ আর্দ্রতা যদি কোনো কারণে পরিমাপ করা হয় সেই সাপেক্ষে আমরা দেখতে পাচ্ছি জুলাই মাসে 99%, যেটি কিনা প্রমাণ পাওয়া যায় জুলাই মাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ, এবং সর্বনিম্ন আর্দ্রতার পরিমাণটি লক্ষ্য করা যায় ডিসেম্বর মাসে 36% মতো, যেটি কিনা আর্দ্রতা বা হিউমিডিটি যেটি আমরা বলি না কেন এর আবহাওয়ার যে পরিমাপটি সেটি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আবহাওয়া এবং জলবায়ুটি চালচিত্র আমরা দেখতে পেলাম, এগুলো প্রত্যেকটি কিন্তু বাংলাদেশের যে আবহাওয়া ভবনটি রয়েছে বা সেখান থেকে আমরা যে অফিসিয়াল কনসেপ্টগুলোকে আমরা প্রায় জানতে পারি সেই জায়গা থেকে কিন্তু এই তথ্যগুলো নেওয়া। এবং সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এখান থেকেও কিন্তু আপনাদের একটি পরিচয়, দুঃখিত, এখান থেকে আপনাদের একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি কিন্তু আসতে পারে। খুব মনোযোগ দিয়ে এই বিষয়গুলোকে জেনে ফেলতে হবে। আমরা আমাদের পরবর্তী আলোচনার দিকে মনোনিবেশ করবো। আমরা দেখতে পাচ্ছি সবথেকে ইম্পর্টেন্ট জায়গা থেকে আমরা চলে আসছি যে বাংলাদেশের আয়তন ও সীমা, সীমান্ত এবং ছিটমহল, এই জায়গাটিতে আমরা এই আলোচনাটা এখন করব, যে আসলে আমাদের বর্তমানে যে অবস্থানটি সেই জায়গা থেকে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বাংলাদেশের মোট স্থলসীমা। বাংলাদেশের মোট স্থলসীমা হচ্ছে 4427 কিলোমিটার। আপনারা আবার দেখতে পাচ্ছেন বাংলাদেশের মোট স্থলসীমা হচ্ছে 4427 কিলোমিটার, এবং মূল জায়গাটি হচ্ছে এটি কিন্তু বাংলাদেশের মোট সীমান্ত থেকে বলা হয়েছে। তবে অনেকেই বর্তমানে আপডেটেড ইনফরমেশন থেকে যেটি দাবি করা হয় সেটি হচ্ছে যে বাংলাদেশের সীমানা দৈর্ঘ্য বলা হয় 4246 কিলোমিটার, যেখানে বলা হয় যে মিয়ানমারের সাথে আমাদের 193 কিলোমিটার রয়েছে, ভারতের সাথে আমাদের 4053 কিলোমিটার রয়েছে, এবং সমুদ্র সীমানা রয়েছে 580 কিলোমিটারের মতো। সো এটি কিন্তু আপডেটেড ইনফরমেশন থেকে বা বাংলাদেশের যে সরকারি ওয়েবসাইটটি রয়েছে সেই কনসেপ্ট থেকে জানা যায়। তবে এই তথ্যটি আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি যে ভারতের সাথে বাংলাদেশের সীমানা দৈর্ঘ্য 4156 কিলোমিটার, এটি মূলত বিজিবি রিপোর্ট দ্বারা এটি প্রাপ্ত, এবং সেই একই রিপোর্ট দ্বারা কিন্তু এটিও প্রাপ্ত যে বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য হচ্ছে 711 কিলোমিটার, এবং দক্ষিণ এশিয়ায় আয়তনে বাংলাদেশের অবস্থান হচ্ছে চতুর্থ। তো একটু আগে আমি যেটি বললাম সেটা হচ্ছে যে বাংলাদেশের আপডেটেড তথ্যের ক্ষেত্রে যে সীমানা দৈর্ঘ্য কিন্তু 4246 কিলোমিটার। আমি আবারও বলছি, দয়া করে টুকে নেবেন, যেটি কিন্তু স্লাইডে উল্লেখ করা নেই। এবং মিয়ানমারের সাথে 193 কিলোমিটার সীমানা, ভারতের সাথে 4053 কিলোমিটার সীমানা, এবং সমুদ্র সীমানা বলতে যেটিকে পরিগণিত করা হয় সেই সমুদ্র সীমানার পরিমাণটি হচ্ছে 580 কিলোমিটার। সো এটি হচ্ছে বাংলাদেশের যে একদম বেসিক জায়গা থেকে যে সীমান্তবর্তী বা সীমানা কেন্দ্রিক যে অবস্থা সেই অবস্থা নিয়ে আমরা আলোচনা করলাম।
এর পরবর্তী আলোচনা আমরা মুভ করবো যে ভারতের সাথে বাংলাদেশের সীমান্তের জায়গাটি আসলে কেমন। সো বেসিক্যালি বাংলাদেশ ভারত সীমান্ত এটি কিন্তু খুবই ব্যাপ্তিমূলক একটি আলোচনা। আমরা এখানে তথ্য প্রবাহগুলো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি। মূলত বাংলাদেশের 3 দিকে ভারত অবস্থিত আমরা দেখতে পাচ্ছি, এবং বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য 5টি। এখানে ভারতের 2টি বার উল্লেখ হয়েছে। আমরা একবারই বলি যে বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের রাজ্য হচ্ছে 5টি, ভারতের মোট রাজ্য 34টি, এবং বাংলাদেশের সাথে সীমান্তবর্তী রাজ্য কিন্তু মোট 5টি। সেটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে পশ্চিমবঙ্গ রয়েছে, ত্রিপুরা রয়েছে, আসাম রয়েছে, মিজোরাম রয়েছে, মেঘালয় রয়েছে। সো এগুলো হচ্ছে মূলত বাংলাদেশের সাথে সীমান্তবর্তী রাজ্য। আপনারা যদি মানচিত্রটি লক্ষ্য করেন আপনাদের কাছে আরও পরিষ্কার হবে বিষয়টি। এবং দেখতে পাচ্ছি আমরা যে বাংলাদেশের সাথে সীমান্ত সংযোগ নেই কোন কোন বিভাগের। এটা হচ্ছে বরিশাল ও ঢাকা বিভাগ। আমি আবারও বলছি, যদি প্রশ্নটি আসে বিভাগ কেন্দ্রিক, তাহলে কিন্তু বরিশাল এবং ঢাকা বিভাগ এই 2টি বিভাগের কিন্তু এই ভারতের সাথে সীমান্ত সংযোগটি নেই। আমরা দেখতে পাচ্ছি ভারত সিলেটের পাদুয়া গ্রামটি দখলে নেয় 1971 সালে, আর পুনরুদ্ধার হয় এটি 2001 সালে। সো এটি খুব গুরুত্বপূর্ণ যে আমরা সিলেটের এই গ্রামটি পরবর্তীতে পুনরুদ্ধারও হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ভারত অমীমাংসিত সীমান্ত হচ্ছে 2.5 কিলোমিটার, এটি এখন অমীমাংসিত, এবং বাংলাদেশ ভারত সীমানা চিহ্নিতকরণ কমিটির নাম JBWG, অর্থাৎ জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপ। সো এটি খুবই গুরুত্বপূর্ণ একই সাথে। এবং আমি আরও কিছু তথ্য বা আরও কিছু আলোচনা এই সম্পর্কে একটু করে ফেলি, কারণ বাংলাদেশ ভারত সীমানাকে কিন্তু আঞ্চলিকভাবে আন্তর্জাতিক সীমানা বা আইবি বলা হয়, ইন্টারন্যাশনাল বর্ডার। সো এবং এটি কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে আন্তর্জাতিক সীমানা, যেটা কিনা বাংলাদেশের 8টা বিভাগ এবং ভারতের রাজ্যগুলোর সীমা নির্ধারণ করে ফেলেছে। এবং এই যে বাংলাদেশ এবং ভারত তারা যে 4156 কিলোমিটার আন্তর্জাতিক সীমানা অংশ ভাগ করে, এটি কিন্তু উইকিপিডিয়া থেকে প্রাপ্ত একটি তথ্য, এটি বলে নিলাম। এবং এই আন্তর্জাতিক সীমানা অংশটি ভাগ করার পরবর্তীতে এটি বিশ্বের 5ম দীর্ঘতম ভূমি সীমানা। আমি আবারও বলছি, এটি উইকিপিডিয়া থেকে প্রাপ্ত তথ্য যে এটি বিশ্বের 5ম দীর্ঘতম ভূমি সীমানা। এবং এই দুটো রাষ্ট্রের মধ্যে কিন্তু অনেকগুলো থাম দিয়ে মার্ক করা রয়েছে যে সীমা নির্ধারণ করা জায়গায় 2 দিক থেকে কাঁটাতারের বেড়া দেওয়া আছে। এবং 2015 সালের 7ই মে ভারত এবং বাংলাদেশ 2 দেশের অনুমোদন সাপেক্ষে ভূমি পরিসীমা চুক্তি করে এই সীমানার সরলীকরণ করা হয়েছে। সো এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জানা যে এই ভূমি পরিসীমা চুক্তি করে এটি সরলীকরণ করা হয় কবে। আমি সালটি আবারও বলছি, সেটা হচ্ছে 2015 খ্রিস্টাব্দের 7ই মে। সো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। এবং এই বাংলাদেশ ভারতের কিন্তু অনেকগুলো ইতিহাসও রয়েছে, যেমন র্যাডক্লিফ লাইন 1947 খ্রিস্টাব্দের 17ই আগস্ট ভারত ভাগের সময় কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি সীমা নির্ধারণ লাইন হিসেবে প্রকাশিত হয়েছিল। এবং ওই কাজে যে স্থপতি স্যার সিরিল র্যাডক্লিফ, ইনি কিন্তু বর্ডার কমিশনের সভাপতি ছিলেন, এবং 8.8 কোটি জনগণের মধ্যে 1,75,000 বর্গমাইল ভূমি তিনি নিরপেক্ষভাবে সমদ্বিখণ্ডিত করে দিয়েছিলেন, যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য বটে। সো এটি জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা জানলাম। এর পরবর্তীতে আমরা আমাদের পরবর্তী আলোচনার দিকে ধাবমান হব। আমরা দেখতে পাচ্ছি 7 সিস্টার্স, খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। বাংলাদেশের সাথে যে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মূলত বলা হয়, এই ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে একত্রে 7 সিস্টার্স বলা হয়, কিন্তু সবগুলো দেশের সাথেই কিন্তু বাংলাদেশের সীমান্ত সংযোগ নেই। 7 সিস্টার্স ভুক্ত রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ রয়েছে 4টি রাজ্যের। সো আমরা এই সম্পর্কে জানবো। ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী বাংলাদেশের জেলা কিন্তু কুমিল্লা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে 7 সিস্টার্সের যেটি ম্যাপ, সেই ম্যাপটি কিন্তু ওখানে প্রকাশ করা হয়েছে। আপনারা এখানে আসাম, এই যে আসাম দেখতে পাচ্ছেন আকাশী রঙে, এখানে মিজোরাম রয়েছে কোথায়, এই যে এখানে মিজোরাম রয়েছে। এরপর ত্রিপুরার কথা বলা হচ্ছে, ত্রিপুরা রয়েছে, এখানে ত্রিপুরা আমরা পেয়েছি। মেঘালয়, এই যে মেঘালয় রয়েছে। এরপর মণিপুরের এই যে মণিপুর, সবুজ রঙের মণিপুর আমরা দেখতে পাচ্ছি। অরুণাচল আমরা দেখতে পাচ্ছি এখানে, আবার এই যে অরুণাচল, এবং নাগাল্যান্ডকে আমরা দেখতে পাচ্ছি, এই যে নাগাল্যান্ড। সো এই হচ্ছে মূলত 7টি রাজ্য, যে উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য ভারতের, যেগুলোকে একত্রে 7 সিস্টার্স বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক সময় আমরা প্রশ্নে দেখেছি এই 7 সিস্টার্স ভুক্ত যে রাজ্যগুলো রয়েছে, এখান থেকে প্রশ্ন আসে। সো প্রশ্নগুলো আসলে কেমন আসে, এর মধ্যে একটি প্রশ্নের উত্তর কিন্তু আমি তথ্য প্রবাহের মাধ্যমে বলে দিয়েছি। যেমন ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী জেলা কোনটি, বা বাংলাদেশের কোন জেলা ভারতের ত্রিপুরার সাথে সীমান্ত সংযুক্ত। উত্তরটি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী বাংলাদেশের জেলা হচ্ছে কুমিল্লা। আর কি ধরনের প্রশ্ন আসতে পারে, 7 সিস্টার্স ভুক্ত রাজ্যের রাজধানীগুলো আসলে কেমন, এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে। সো এগুলো নিয়ে আমরা একটু চোখ বোলানোর চেষ্টা করি। যেমন আসামের রাজধানী রয়েছে দিসপুর, আমরা দেখতে পাচ্ছি মিজোরামের রাজধানী রয়েছে আইজল, ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা, মেঘালয়ের রাজধানী আমরা দেখতে পাচ্ছি শিলং, মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল,
অরুণাচলের রাজধানী হচ্ছে ইটানগর, আমরা দেখতে পাচ্ছি নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা। সো এই ছিল মূলত 7 সিস্টার্স ভুক্ত 7টি রাজ্য, এবং সেই 7টি রাজ্যের রাজধানীর বর্ণনা সেটি আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করলাম। আমরা আমাদের পরবর্তী আলোচনার দিকে মনোনিবেশ করবো। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সীমান্তবর্তী স্থান খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং এটি কিন্তু অনেক বেশি আলোচনায় চলে আসছে। কেন? কারণ রিসেন্ট টাইমে আমরা দেখেছি যে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে একটি শরণার্থী ভিত্তিক একটি ইস্যু লক্ষ্য করা যাচ্ছে, রোহিঙ্গা ইস্যু। এবং এই রোহিঙ্গা ইস্যুর কারণে কিন্তু রোহিঙ্গাদেরকে বাংলাদেশের একটি কক্সবাজার এলাকায় জায়গা দেওয়া হচ্ছে, এবং এই সাপেক্ষে কিন্তু অনেক সময় দেখা যায় সাপোর্টিভ তথ্যের কারণে অনেক সময় সীমান্তবর্তী স্থান কেন্দ্রিক তথ্য ভর্তি পরীক্ষা চলে আসতে পারে। সো যেটি হয়, আমাদের সবগুলো সীমান্তবর্তী স্থানগুলোকে মনোযোগ দিয়ে জেনে ফেলতে হবে, তবেই আমাদের জন্য এমসিকিউ টাইপের কোশ্চেন অ্যান্সারগুলো সহজ হবে। সো আমরা বাংলাদেশের সীমান্তবর্তী স্থানগুলো একটু জেনে নিই। জেলাগুলো আমরা জানবো, সীমান্তবর্তী স্থানগুলো আমরা জানবো। কক্সবাজার জেলার ক্ষেত্রে আমরা সীমান্তবর্তী স্থান দেখতে পাচ্ছি উখিয়া এবং নাইট ট্যাঙ্ক পাড়া, এটি হচ্ছে কক্সবাজার জেলার সীমান্তবর্তী স্থান। আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী স্থান হচ্ছে বড়লেখা এবং ডোমাবাড়ি, এটা হচ্ছে মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী স্থান। আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী স্থান হচ্ছে মাধবপুর চুনারুঘাট, এটি হবিগঞ্জের অন্তর্গত। আমরা দেখতে পাচ্ছি সিলেট জেলার অন্তর্গত সীমান্তবর্তী স্থান অনেকগুলো রয়েছে, তার মধ্যে তামাবিল, জৈন্তাপুর, জকিগঞ্জ, বিয়ানীবাজার, কানাইঘাট, পাদুয়া, গোয়াইনঘাট, সোনারহাট, এগুলো হচ্ছে মূলত সিলেটের জেলার অন্তর্গত সীমান্তবর্তী স্থান। ফেনী জেলার অন্তর্গত আমরা দেখতে পাচ্ছি বিলোনিয়া, ফুলগাজী, এগুলো ফেনী জেলার অন্তর্গত সীমান্তবর্তী স্থান। আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা জেলার অন্তর্গত রয়েছে বিবির বাজার, 14 গ্রাম এবং বুড়িচং, এগুলো মূলত কুমিল্লা জেলার সীমান্তবর্তী স্থান। একটু বলে নেওয়া ভালো, এরকম কিন্তু সীমান্তবর্তী স্থান একটি জেলার অন্তর্গত, আমি যে এই যে 2-3টি নাম বলছি এর বাইরেও কিন্তু সীমান্তবর্তী স্থান রয়েছে, কিন্তু আমি ওই জেলার অন্তর্গত খুব গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী স্থানগুলি আমি আলোচনা করছি। যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী স্থান হচ্ছে আখাউড়া, রয়েছে কসবা, এটিও সীমান্তবর্তী স্থান। ময়মনসিংহের সীমান্তবর্তী স্থান আমরা লক্ষ্য করতে পারছি হালুয়াঘাট এবং করইতলি। আমরা দেখতে পাচ্ছি নেত্রকোনার ক্ষেত্রে এই জেলার অন্তর্গত সীমান্তবর্তী স্থান হচ্ছে দুর্গাপুর এবং বাদামবাড়ি। শেরপুরে দেখতে পাচ্ছি আমরা নালিতাবাড়ি। আবার এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ পঞ্চগড়ের ক্ষেত্রে যেটি হচ্ছে তেঁতুলিয়া, মাঝিপাড়া, বাংলাবান্ধা, এগুলো মূলত সীমান্তবর্তী স্থান। দিনাজপুরের অন্তর্গত আমরা দেখতে পাচ্ছি বিরামপুর, হিলি, বিরল, হাকিমপুর ইত্যাদি হচ্ছে দিনাজপুর জেলার অন্তর্গত। জয়পুরহাটের জেলার অন্তর্গত দেখতে পাচ্ছি আমরা পাঁচবিবি, চেওড়া, এগুলো মূলত জয়পুরহাট জেলার অন্তর্গত। কুড়িগ্রাম জেলার অন্তর্গত সেটি আমরা দেখতে পাচ্ছি রৌমারি, বড়াইবাড়ি, ইতালামারি, ফুলবাড়ি, রাজীবপুর, ভুরুঙ্গামারি, কলাবাড়ি, নাগেশ্বরী। সো এই যে এলাকাগুলো রয়েছে এগুলো মূলত সীমান্তবর্তী স্থান, এটি কুড়িগ্রাম জেলার অন্তর্গত। আমরা দেখতে পাচ্ছি লালমনিরহাট জেলার অন্তর্গত হচ্ছে পাটগ্রাম, দহগ্রাম, হাতিবান্ধা ইত্যাদি মূলত লালমনিরহাট জেলার অন্তর্গত। আমরা দেখতে পাচ্ছি নীলফামারী জেলার অন্তর্গত হচ্ছে চিলাহাটি, ডোমার, এগুলো নীলফামারী জেলার অন্তর্গত। চাঁপাইনবাবগঞ্জের অন্তর্গত যে সীমান্তবর্তী স্থান সেগুলো হচ্ছে শিবগঞ্জ, মনাকষা, সোনা মসজিদ, এগুলো চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্তর্গত। যশোর জেলার অন্তর্গত সীমান্তবর্তী স্থান হচ্ছে শার্শা, ঝিকরগাছা, বেনাপোল। বেনাপোলের পাশে আমি ব্র্যাকেটে বৃহত্তম লিখিয়ে দিয়েছি, তার মানে একটু জেনে নেবেন এবং বুঝে নেবেন। বেনাপোল হচ্ছে আমাদের বাংলাদেশের বৃহত্তম সীমান্তবর্তী স্থান। আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁ এর সীমান্তবর্তী স্থানগুলো হচ্ছে হরিপুর, বালিয়াডাঙ্গি, এবং আমরা সবশেষ দেখতে পাচ্ছি রাজশাহীর অন্তর্গত বা রাজশাহী জেলার অন্তর্গত সীমান্তবর্তী স্থান হচ্ছে চারঘাট, গোদাগাড়ি এবং পবা। সো মূলত আমি প্রথমেই বলেছি আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী স্থান থাকতে পারে, বাট আমরা প্রিন্সিপাল বা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর বা ইম্পর্টেন্ট যে স্থানগুলো রয়েছে সেই প্লেসগুলো জেলা সাপেক্ষে আমরা প্রকাশ করার চেষ্টা করলাম। আমরা আমাদের পরবর্তী আলোচনার দিকে আলোকপাত করব। আমরা দেখতে পাচ্ছি ছিটমহল খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা, এবং এটি কিন্তু অনেক বেসিক একটি আলোচনাও বটে। এখান থেকে অনেক বেশি প্রশ্ন এর আগে এসেছে, সো এই কারণে এটি জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ছিটমহল আসলে কি, প্রথমে এটি আমাদের ভালোভাবে বুঝে নেওয়া দরকার। ছিটমহল হলো কোনো একটি রাষ্ট্রের একটি এলাকা, যেই এলাকা চতুর্দিক থেকে অন্য একটি রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত। তার মানে হচ্ছে মনে করেন বাংলাদেশের একটি এলাকা, যেই এলাকাটি এটি বাংলাদেশের মধ্যে, এটি বাংলাদেশও স্বীকার করে, অন্যটি দেশ স্বীকার করে, কিন্তু ওই এলাকাটি চারপাশে অন্য একটি রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত, তবে সেটা হচ্ছে ছিটমহল। অর্থাৎ অনেক সময় বলা যায় যে এমন অঞ্চল বা ভূখণ্ড যেটি কিনা স্বাধীন রাষ্ট্রের মূল ভূখণ্ডের অভ্যন্তরে একটি বিচ্ছিন্ন অবস্থায় অবস্থিত, এবং এই যে বিচ্ছিন্নতাটা, সেই বিচ্ছিন্নতাটা অন্য একটি স্বাধীন রাষ্ট্রের অন্তর্ভুক্ত এলাকা। এবং বিশ্বের কিন্তু অনেক রাষ্ট্রের অভ্যন্তরেই এরকম ছিটমহল রয়েছে।
সো এটি খুবই নর্মাল একটি বিষয়। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় শুরু হয় 1 আগস্ট 2015 থেকে, এবং বলা চলে যে 1 আগস্ট রাত 12:01 কিন্তু দুই দেশ তাদের ঐতিহাসিক মুজিব ইন্দিরা চুক্তির আওতায় একে অন্যের অভ্যন্তরে থাকা যে নিজেদের ছিটমহলগুলো রয়েছে সেগুলো পরস্পরের সাথে বিনিময় করে। সো একটু বলে নিই, এক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ছিটমহল ছিল বাংলাদেশের কুড়িগ্রামের ভারতের ছিটমহল দাসিয়ার ছড়া। সো দাসিয়ার ছড়ার ভেতরেই কিন্তু চন্দ্রখানা নামের আবার বাংলাদেশের একটি ছিটমহল রয়েছে, যেটি কিনা আবার বাংলাদেশেই থেকে যায়, এবং এটি পৃথিবীর একমাত্র ছিটমহল যার অভ্যন্তরে অন্য দেশের আরেকটি ছিটমহল ছিল। আমি জানি সবাই একটু প্যাচ লেগে গেছে সবার মধ্যে, আমি একটু ক্লিয়ার করে বলি। মনে করেন বাংলাদেশের মানে কুড়িগ্রাম, এটি তো বাংলাদেশের মধ্যে রয়েছে, কিন্তু এই কুড়িগ্রামের মধ্যে ভারতের একটা দাসিয়ার ছড়া নামে একটা ছিটমহল চলে এসছে। সমস্যাটা হচ্ছে কি, ওই দাসিয়ার ছড়ার মধ্যে চন্দ্রখানা নামের আরেকটা জায়গা আছে যেটা কিনা বাংলাদেশের ছিটমহল হিসেবে আবার রয়েছে। সো বিভক্ত ঠিকই হয়েছে, কিন্তু ওই এলাকাগুলো এরকমভাবেই রয়েছে। তো এই ভারতের এই যে একটি থার্ড অর্ডার ছিটমহল ছিল যেটির নাম হচ্ছে দাহালা খাগড়াবাড়ি, এটি বাংলাদেশের পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা অবস্থিত, এবং এই ছিটমহলটি আবার বাংলাদেশি গ্রাম, এটি উপান চৌকি নাম, সেই উপান চৌকি দ্বারা পরিবেষ্টিত। এটা আবার ভারতীয় ছিটমহল খাগড়াবাড়ি দ্বারা বেষ্টিত। সো এরকম কিন্তু বিষয়গুলো আসে, প্যাচ একটু লাগতে পারে, কিন্তু এই বিষয়গুলো ভারতের অভ্যন্তর এবং বাংলাদেশের অভ্যন্তর কর্তৃক নিয়ন্ত্রিত। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং ভারতের মোট ছিটমহল হচ্ছে 162টি, ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহল হচ্ছে 51টি, এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতের হচ্ছে 111টি। এবং ছিটমহল বেষ্টিত জেলা যাকে বলা হয় সেটি হচ্ছে লালমনিরহাট, এটি আমরা এখানেই দেখতে পাচ্ছি। এই ছিল মূলত ছিটমহল কেন্দ্রিক যে একদম বেসিক আলোচনা সেটি। আমরা আমাদের পরবর্তী আলোচনায় লক্ষ্য করব ছিটমহল কেন্দ্রিক আমরা আলোচিত ঘটনাবলী আমরা এখন বিশ্লেষণ করব। অর্থাৎ আমরা একটু বোঝার চেষ্টা করব যে আসলে এই ছিটমহল কেন্দ্রিক যে ঘটনাগুলো ঘটেছে এতদিন যাবৎ, অর্থাৎ এই চুক্তির আগ পর্যন্ত, সেই আলোচনাগুলো আসলে কেমন অবস্থান ছিল। প্রথম যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহল। মূলত এই দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহল নিয়ে বলা চলে যে দহগ্রাম ইউনিয়ন কিন্তু বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার একটি ইউনিয়ন, এবং এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ ছিটমহল যেটি কিনা ভারতের মূল ভূখণ্ডের মধ্যে অবস্থিত। এবং এটার 3 দিকে কিন্তু ভারতের কুচবিহার জেলা রয়েছে, একদিকে তিস্তা নদী রয়েছে, এবং ওপারেও ভারতীয় ভূখণ্ড রয়েছে, এবং ভৌগোলিক কারণেই মূলত এটি দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহল নামে এটি বেশি পরিচিত। এবং এর কারণে কিন্তু আমরা এই আলোচনাটি অনেক বেশি গুরুত্বপূর্ণ আকারে অনেক সময় আমরা শুনতে পারি যে একসাথেই যে দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহল। আমরা এরপরে সব থেকে ইম্পর্টেন্ট আরেকটি বিষয় দেখছি, সেটা হচ্ছে র্যাডক্লিফ রেখা। এটি নিয়ে কিন্তু একটু ডিটেইলে আলোচনা করা উচিত। র্যাডক্লিফ লাইন বা র্যাডক্লিফ রেখাটা আসলে কি? সো র্যাডক্লিফ রেখা হলো ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশ এবং বেঙ্গল প্রেসিডেন্সিকে বিভাজন করে নবগঠিত ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারণকারী রেখা, সেটি হচ্ছে র্যাডক্লিফ রেখা। এবং এই রেখার যিনি পরিকল্পক স্যার শেরিল র্যাডক্লিফ, তার নামই মূলত এটি নামাঙ্কিত। তিনি প্রায় 8.8 কোটি মানুষের বসতি ও সর্বমোট 1,75,000 বর্গ কিলোমিটার বিস্তৃত এই বাংলা ও পাঞ্জাব উভয় প্রদেশের এই জনবিন্যাসগত যে সুষ্ঠু বিভাজন পরিকল্পনার একজন যোগ্য সভাপতি হিসেবে তিনি নিযুক্ত ছিলেন, এবং তিনি 17 আগস্ট 1947 খ্রিস্টাব্দে ভারত বিভাজন সংক্রান্ত সীমানা নির্ধারণ রেখার যে অন্তিম পরিকল্পনা সেটি প্রকাশ করা হয়। এবং বর্তমানে কিন্তু এই রেখাটির পশ্চিম ভাগ ভারত পাকিস্তান সীমান্ত এবং পূর্ব ভাগ বাংলাদেশ ভারত সীমান্ত নামে পরিচিত, সেটি কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই র্যাডক্লিফ কমিশন গঠনের অনেকগুলো পূর্বের ঘটনাবলী রয়েছে, যেমন 1947 খ্রিস্টাব্দে এটি ব্রিটিশ 15 জুলাই তারিখে যুক্তরাজ্যের আইনসভাতে পাশ হয়। তারপর ভারতের পাশ হওয়ার পর যে ভারতীয় স্বাধীনতা অধিনিয়ম 1947 সেটি ব্রিটিশ সাম্রাজ্যের পতনকেও নির্দেশ করে, এবং এটি 15 আগস্ট ফলশ্রুতি পায়। সো এরকম আমরা দেখেছি যে পাকিস্তানের উদ্দেশ্যও ছিল এটি মুসলিম প্রধান ক্ষেত্র তৈরি করা, অপরদিকে ভারতীয় অধিরাজ্য তারা চেয়েছিল ধর্মনিরপেক্ষ থাকতে। সো সব মিলিয়ে এই রেখাটির কিন্তু একটি গুরুত্ব সেটি ওই সময় কিন্তু শুরু হয়। এবং পাঞ্জাবের ধর্মীয় জনবিন্যাস এমন ছিল যে যেন কোনো রেখার দ্বারাই হিন্দু মুসলিম শিখ এদেরকে আলাদা করা সম্ভব ছিল না। এই কারণে ব্রিটিশ প্রস্তাবিত সীমা নির্ধারণকারী রেখা মোহাম্মদ আলী জিন্নাহ পরিচালিত মুসলিম লীগ এবং নেহেরু এবং বল্লভভাই প্যাটেল পরিচালিত ভারতীয় জাতীয় কংগ্রেস কাউকে কিন্তু খুশি করতে পারেনি। সেটি একটি বড় ধরনের প্রেক্ষাপট। এবং এই বিভাজনের পরিকল্পনাটি পরবর্তীতে কিন্তু আমরা একটু আগে জানলাম যেটি হচ্ছে যে 17 আগস্ট এর যে অন্তিম পরিকল্পনা সেটি কিন্তু প্রকাশ করা হয়। অবশ্যই র্যাডক্লিফ লাইন নিয়ে কিন্তু অনেক বিবাদও ছিল, এবং বাংলার পার্বত্য চট্টগ্রাম এবং পাঞ্জাবের গুরুদাসপুর জেলা, এছাড়াও বাংলার মালদা, খুলনা,
মুর্শিদাবাদ জেলার অংশে বা আসামের করিমগঞ্জে কিন্তু সামান্য বিবাদ হয়েছিল। এবং এই যে পাঞ্জাবের গুরুদাসপুর জেলার যে মুসলিম প্রধান তহসিলগুলো রয়েছে, সাথে সাথে র্যাডক্লিফ, অমৃতসর জেলার মুসলিম প্রধান রয়েছে, ফিরোজপুর জেলার মুসলিম প্রধান, বা এই যে অন্যান্য মুসলিম প্রধান তহসিলগুলো রয়েছে সেগুলো পাকিস্তানের বদলে ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করা, সেটি নিয়ে অনেকগুলো বিতর্কিত অবস্থানও কিন্তু আমরা অনেক সময় লক্ষ্য করেছি। সো মূলত র্যাডক্লিফ লেখা অনেক দিক থেকে হয়তো বা অনেকগুলো বিতর্ক বয়ে নিয়ে আসতে পারে, তবে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এই লেখাটি কিন্তু পরবর্তীতে আমাদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতার একটি পরিচায়ক হিসেবে এটি পরিগণিত করা যায়। আমরা এরপর দেখতে পাচ্ছি সীমান্ত চুক্তি 1974, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি 1974 সালের যে সীমান্ত, এটি কেন গুরুত্বপূর্ণ? কারণটি হচ্ছে যে এর 1974 সালের সীমান্তটি কিন্তু 2015 সালে পরবর্তীতে আলোচনা করা হয়, এবং এই সাপেক্ষেই বলি যে 7 মে 2015 সালে ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় ভারত ও বাংলাদেশের মধ্যকার যে স্থল সীমান্ত চুক্তি সংক্রান্ত বিল, যেটি 1974 সালে ছিল, এটি 331/0 ভোটের ব্যবধানে পাশ হয়। এবং 1974 সালের মে মাসে দুই দেশের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং শেখ মুজিবুর রহমানের মধ্যে যে চুক্তিটি সই হয়েছিল তা কার্যকরের জন্য ভারতের অনুমোদন প্রক্রিয়ার অংশ এটি ছিল। এবং বাংলাদেশ কিন্তু 1974 সালেই চুক্তির অনুমোদন করে, বরঞ্চ ভারতে এটি এত বছর পর এটি অনুমোদিত হয়। এবং এই চুক্তির মূল বিষয়বস্তু ছিল দুই দেশের সীমান্তে কয়েক দশক ধরে চলা বিরোধপূর্ণ এলাকা এবং ছিটমহল সমস্যা সমাধানের জন্য বড় মাপের ভূখণ্ড বিনিময় করা। এবং অফিসিয়ালভাবে এই ছিটমহল বিনিময় কিন্তু 2015 সালে 31 জুলাই মধ্যরাতের পর থেকে কার্যকর করা হয়, যেটি খুবই গুরুত্বপূর্ণ। এবং এই সীমান্তের অনেকগুলো ইতিহাস ছিল, যেখানে কিনা সীমান্তে বেড়া দেওয়া নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বেড়া দেওয়া নিয়ে অনেকগুলো আলোচনা চলে আসে, আমরা এর অনেকগুলো পরিপ্রেক্ষিত পরবর্তীতে জেনেছি। সো বেসিক্যালি দেখা গিয়েছে যে আমি একটু আগে যেটি বললাম যে বিশ্বের দাহালা খাগড়াবাড়ির যে জায়গাটি, যে ভারতীয় ছিটমহল, সেটি সেখানে কিন্তু আবার বাংলাদেশের ছিটমহল দ্বারা বেষ্টিত, আবার বাংলাদেশের ছিটমহল কিন্তু আবার ভারতের ছিটমহল দ্বারা বেষ্টিত। ঠিক আছে, সো এই কনসেপ্টগুলোকে ইভালুয়েট করাটা কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে যে 2015 সালের পরবর্তীতে এগুলো প্রত্যেকটি দেশ তাদের নিজেদের মতো করে এটি নিয়ে নিতে সক্ষম হয়, এবং যার পরবর্তীতে এই দ্বন্দ্বটি অর্থাৎ সীমান্ত কেন্দ্রিক যে দ্বন্দ্ব তার অনেকাংশে অবসানটি ঘটে। আমরা এরপর যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ, যাকে পূর্বাশা দ্বীপও বলা যায়। দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে আমরা একটু আলোচনা এখন করবো। সো মূলত দক্ষিণ তালপট্টি দ্বীপটি আসলে কি? দক্ষিণ তালপট্টি দ্বীপের অবস্থান হচ্ছে হারিয়াভাঙ্গা নদীর মোহনায়, এই বঙ্গোপসাগরের যে দক্ষিণ তালপট্টি দ্বীপের অবস্থান, এবং এটি গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চলের উপকূলে অবস্থিত, এবং পশ্চিমবঙ্গ রাজ্যের যে দক্ষিণ 24 পরগনা জেলা তার উপকূলবর্তী দ্বীপ। 1970 সালে ভোলা সাইক্লোনের পরবর্তীকালে বঙ্গোপসাগরের আবির্ভাবটি ঘটে, এবং কিছুক্ষণ পরে কিন্তু অস্তিত্বটি বিলীন হয়ে যায়। অর্থাৎ স্থায়ী জনবসতিহীন এই অঞ্চলে তেল এবং প্রাকৃতিক গ্যাসের অস্তিত্বের আশঙ্কা থাকায় ভারত এবং বাংলাদেশ দুই সরকারই কিন্তু যৌথভাবে এর সার্বভৌমত্বটি দাবি করে। এবং এই এলাকার বাংলাদেশ ভারতের সীমানা বিভাজক হচ্ছে হারিয়াভাঙ্গা নদীর মূল স্রোত, যেহেতু দ্বীপের পশ্চিম ভাগ দিয়ে তারা প্রবাহিত হয়। সো বেসিক্যালি বাংলাদেশের দ্বীপটিকে নিজ দেশের অন্তর্ভুক্ত মনে করে এই কারণে। অপরদিকে ভারতীয় দাবি হচ্ছে যে নদীর মূল স্রোত পরিবর্তনশীল, সেই ক্ষেত্রে সার্বভৌমত্ব প্রদানের এই বিষয় এবং দুই দেশের মধ্যে সামুদ্রিক সীমা প্রতিস্থাপন র্যাডক্লিফ লাইন পদ্ধতি অনুযায়ী বড় আকারে এটি বিতর্কের অংশ হয়ে ওঠে, এবং বর্তমানে কিন্তু দ্বীপটি ভারতের অংশ হিসেবেই আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যদিও এটি তলিয়ে গেছে পানির নিচে। তারপরও এটি আসলে বিবিসির খবর অনুযায়ী আমরা যেটি জেনেছি সেটা হচ্ছে বর্তমানে এটি 2 মিটার সমুদ্রতলে নিমজ্জিত, এবং 2014 সালের 7 জুলাই আন্তর্জাতিক সালিসি আদালতের রায় অনুযায়ী দ্বীপটি ভারতের সমুদ্র সীমায় পতিত হয়েছে। সে এই সাপেক্ষেই মূলত আমরা এই দক্ষিণ তালপট্টি দ্বীপের যে আলোচনা, সে আলোচনাটি পরিষ্কার করতে পারি। এরপর আমরা সর্বশেষ আলোচনা দেখতে পাচ্ছি 3 বিঘা করিডোর। 3 বিঘা করিডোর কি? 3 বিঘা করিডোর হলো একটি স্বতন্ত্র ভূমি, যেটি কিনা ভারতের মালিকানাধীন 3 বিঘা জায়গার মধ্যে অবস্থিত, এবং এটি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার যে মেঘলিগঞ্জ মহকুমা এবং বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার যে সীমান্ত সেখানে অবস্থিত। 2011 সালের সেপ্টেম্বরে বাংলাদেশের এই দহগ্রাম আঙ্গুরপোতা ছিটমহলের যাতায়াতের সুবিধার্থে এটি বাংলাদেশকে ইজারার মাধ্যমে দেওয়া হয়, এবং এর একটি ইতিহাসও রয়েছে। এবং এখানে 1974 সালের 16 মে ইন্দিরা গান্ধী এবং শেখ মুজিবুর রহমান চুক্তি অনুসারে ভারত ও বাংলাদেশ এই 3 বিঘা করিডোর ও দক্ষিণ বেরুবাড়ির সার্বভৌমত্ব পরস্পরের কাছে হস্তান্তর করে, যার ফলে উভয় দেশই তাদের ছিটমহলে যথাক্রমে দহগ্রাম এবং দক্ষিণ বেরুবাড়ি যাতায়াত সুবিধাটি তৈরি হয়।
সো এটি কিন্তু মূলত একটি সংক্ষিপ্ত ইতিহাস যেটি আমি বললাম, এবং এই নামের উৎপত্তিটি আসছে 3 বিঘা নামের উৎপত্তি হচ্ছে বাংলার আয়তন পরিমাপের একটি একক বিঘা থেকেই মূলত 3 বিঘা নামের উৎপত্তি। ভূমিটির মোট আয়তন পর্যালোচনা করা হয় যে 16,150 থেকে 72,880 বর্গফুট, যা কিনা 3 বিঘা পরিমাপের সমান। সে এই ছিল মূলত 3 বিঘা করিডোর কেন্দ্রিক আলোচনা। আমরা কিন্তু ছিটমহল কেন্দ্রিক যে আলোচিত ঘটনাবলী, সেই ঘটনাবলীর বিশ্লেষণটিও বুঝতে পারলাম। আমরা আমাদের পরবর্তী আলোচনা চলে যাই, দেখতে পাবো আমরা আমাদের সব থেকে সহজ যে আলোচনা এবং সব থেকে বেসিক যে আলোচনা, সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় বিষয়বলী, যেখানে আমাদের সবগুলো বিষয় কিন্তু আমাদের জানা। তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জাতীয় ভাষা হচ্ছে বাংলা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত হচ্ছে আমার সোনার বাংলা, বাংলাদেশের জাতীয় পাখি হচ্ছে দোয়েল, বাংলাদেশের জাতীয় ফুল আপনারা দেখতে পাচ্ছেন শাপলা, বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলাদেশের জাতীয় বন বলা হয় সুন্দরবনকে, বাংলাদেশের জাতীয় বৃক্ষ হচ্ছে আম গাছ, জাতীয় ফল হচ্ছে কাঁঠাল, জাতীয় মাছ হচ্ছে ইলিশ, জাতীয় মসজিদ আমরা দেখতে পাচ্ছি বাইতুল মোকাররম, বাংলাদেশের জাতীয় জাদুঘর হচ্ছে জাতীয় জাদুঘর শাহবাগ ঢাকা, বাংলাদেশের জাতীয় পতাকার ধরনটি হচ্ছে সবুজের মাঝে লাল বৃত্ত, বাংলাদেশের জাতীয় কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম, এখানে একটা এক্সট্রা ন চলে এসেছে। বাংলাদেশের জাতীয় কবি মূলত আমরা সবাই এটি জানি যে কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় পার্ক হচ্ছে শহীদ জিয়া শিশু পার্ক, বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কাবাডি, জাতীয় দিবস হচ্ছে 26শে মার্চ। এবং প্রতীক নিয়ে একটু কথা এসেছে, যেটি কিনা আমি একটু আগেই বিশ্লেষণ করেছি আমাদের একদম শুরুর দিকে। আর একটু বলি যে বাংলাদেশের জাতীয় প্রতীকটি হচ্ছে উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান শাপলা ফুল, তার মাথায় পাট গাছের পরস্পর সংযুক্ত 3টি পাতা এবং উভয় পাশে 2টো করে তারকা। সো এই ছিল বাংলাদেশের জাতীয় বিষয়বলী। এটি নিয়ে খুব বেশি আলোচনা করারও কিছু নেই, খুব বোঝানোরও কিছু নেই, এটি কিন্তু একেবারে বেসিক তথ্য, আপনারা সবাই এটি কম বেশি জানেন। আমরা আমাদের পরবর্তী আলোচনায় মুভ করি। সো বেসিক্যালি পরবর্তী আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমরা আজকের লেকচার রিলেটেড পূর্ববর্তী বছরের প্রশ্নের একটি ইভ্যালুয়েশন করার চেষ্টা করব, যে আমাদের আজকের লেকচারের সাথে কোন কোন বছরের বা কোন কোন প্রশ্নগুলো আসলে রিলেটেড। আমরা রেফারেন্স সহকারে এখানে আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করছি। এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবেন, আমাদের এর পরবর্তী প্রত্যেকটা লেকচারেই কিন্তু আপনারা এরকম লেকচারের সাথে রিলেটেড আগের বছরের প্রশ্ন কিন্তু পাবেন, যার কারণে আশা করি আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে যে কেন এই লেকচারটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আমরা এরকম কানেক্টেড ইনফরমেশনগুলো বা কানেক্টেড প্রশ্নগুলো আপনাদেরকে দেখাবো যে লেকচারের সাথে কেন তথ্যগুলো গুরুত্বপূর্ণ। তো সরাসরি প্রশ্নের আলোচনা আসি। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? এটি ঢাকা ইউনিভার্সিটিতে 2017 সালে এসেছে, জগন্নাথ ইউনিভার্সিটি 2008 সালে ডি ইউনিট এসেছে। উত্তরটি হচ্ছে ভোলা, বাংলাদেশের বৃহত্তম দ্বীপ হচ্ছে ভোলা। বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর কোনটি? বেনাপোল স্থলবন্দর, এবং এটিও ঢাকা ইউনিভার্সিটি 2017 সালে এসেছে। বাংলাদেশে কয়টি ভূ উপগ্রহ কেন্দ্র রয়েছে? উত্তরটি হচ্ছে 4টি ভূ উপগ্রহ কেন্দ্র, এটিও ঢাকা ইউনিভার্সিটি 2010 সালে এসেছে। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? 10:6, এটি কিন্তু আমরা সবাই জানি, এবং এটিও ঢাকা ইউনিভার্সিটিতে 2007 সালে, জগন্নাথে 2010 সালে এসেছে। আয়তনে বাংলাদেশের বড় জেলা কোনটি? উত্তরটি হচ্ছে রাঙামাটি, এটিও ঢাকা ইউনিভার্সিটি 2003 সালে বা জগন্নাথে 2009 সালে, অনেক আগে তাও এসেছে। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি? উত্তরটি হচ্ছে পঞ্চগড়, এবং এটিও ঢাকা ইউনিভার্সিটি 2002 সালে এসেছে। আমরা দেখতে পাচ্ছি কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে, এটি কিন্তু কর্কট ক্রান্তি রেখা, যেটি কিনা বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে, এবং এটি ঢাকা ইউনিভার্সিটি 2002 সালে এসেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2010 সালে এসেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2005 সালে এসেছে। আমরা দেখতে পাচ্ছি কবে বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় কার্যকর হয়, অনেকবার এই আলোচনাটি এসেছে। 1 আগস্ট উত্তরটি হবে। আমরা অনেকেই বলি 31শে জুলাই মধ্যরাতে, কিন্তু মধ্যরাত থেকে যখন সংগঠিত হয় তারিখটি কিন্তু আগস্টের 1 তারিখে হয়ে যায়, সেই সাপেক্ষে এটি 1 আগস্ট হবে। এটি ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে 2015 সালে এবং জগন্নাথ ইউনিভার্সিটি বি ইউনিটে 2015 সালে এসেছে। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত? উত্তরটি হচ্ছে 200 নটিক্যাল মাইল, এবং এটি কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে 2013 সালে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিটে 2010 সালে এসেছে। এবং সর্বশেষ বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি? উত্তরটা হচ্ছে 32টি, এর মধ্যে ভারতের সাথে 3টি, ভারতের সাথে 30টি, মিয়ানমারের সাথে 3টি, এবং ভারত মিয়ানমার যৌথভাবে হচ্ছে 1টি, সেই সাপেক্ষে 32টি জেলা। এবং এটিও জগন্নাথ ইউনিভার্সিটির বি ইউনিটে 2015, 14 এবং 10 সালে এই প্রশ্নটি এসেছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে আমাদের আলোচনা উপভোগ করার জন্য, এবং সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অ্যাডমিশন প্রোগ্রামে যে লেকচারগুলো শুরু হচ্ছে সেই সাথে কানেক্টেড থাকার জন্য। আমি আশা করব আপনাদের প্রত্যেকটি আলোচনার যে ধরনগুলো রয়েছে সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। আপনারা মানচিত্র দেখে আরও বেশি ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, এবং পরবর্তীতে আমাদের আরও খুবই গুরুত্বপূর্ণ, খুবই চমকপ্রদ তথ্য আকারে সাধারণ জ্ঞানের আরও কিছু লেকচার আসবে, সেগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। অবশ্যই 10 মিনিট স্কুলের সাথে কানেক্টেড থাকবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই 10 মিনিট স্কুলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।